নমস্কার বন্ধুরা, দিনবার্তা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিদিন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। করিমগঞ্জে দিন দিন গৃহবধূর নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করলেন করিমগঞ্জ জেলা মহিলা সংগঠন। সম্প্রতি শহরের দাসপট্টি রোডস্থিত দ্বিজেন্দ্র রৌদ্রপালের কন্যা দীপান্বিতার উপর তার স্বামীর পরিবারবর্গ যেভাবে অকথ্য নির্যাতন চালান তাতে গভীর নিন্দা জানানো হয়। আজ মহিলা নেত্রী পূর্ণিমা চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জ সদর থানায় ছুটে যান। থানা আধিকারিক ভোলারাম টেরঙ্গের সঙ্গে কিভাবে গৃহবধূর উপর তার স্বামীর পরিবারবর্গ অকথ্য নির্যাতন চালিয়েছিলেন তা অবগত করার। কোনো অবস্থায় স্বামী সহ তার পরিবারবর্গরা জামিন না পান থানা আধিকারিকের কাছে কাঠের আবেদন জানান। কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয়। এই মর্মে এক স্মারকপত্র প্রদান করা হয়। সুইসাইড নোটে যা বয়ান ছিল তা তুলে ধরা হয়। মহিলা নেতৃসহ প্রতিবন্ধীরা স্মারকপত্র প্রদানকালে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা বুকায়স্ত সেখানে উপস্থিত ছিলেন। থানা চত্বরে স্লোগান দিয়ে সরগরম করে তোলা হয়। অর্ণবপাল চৌধুরীকে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অর্ণবপাল চৌধুরীকে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অর্ণবপাল চৌধুরীকে কঠোর শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বধূ নির্যাতনকারী অর্ণবপাল চৌধুরীকে কঠোর শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বধূ নির্যাতনকারী অর্ণবপাল চৌধুরীকে কঠোর শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বধূ নির্যাতনকারী অর্ণবপাল চৌধুরীকে কঠোর শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বধূ নির্যাতনকারী অর্ণবপাল চৌধুরী ও তার সহযোগীদেরকে কঠোর শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অর্ণবপাল চৌধুরীকে কঠোর শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অর্ণবপাল চৌধুরীকে কঠোর শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অর্ণবপাল চৌধুরীকে কঠোর শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তার নিজের লেখা সুইসাইড অ্যাটেম্পের নোটই আছে যে তার উপরে কি অত্যাচার হয়েছে। বাকি তো আপনাদের আইন মাফিক তদন্ত হবে এবং অতি দ্রুত যাতে কেসটা শুরু করা যায়, আপনাদের থানা থেকে যে সমস্ত কাগজপত্র কোর্টে যেতে লাগে এবং যাতে এটাকে আমার বাকি আপনারা বুঝবেন, আমরা দাবি রাখছি এটাতে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ট্রিট করা আর বাকি ধারাগুলো রাখানো, তাকে যে হত্যায় আত্মহত্যার প্ররোচনা করার যে ধারা আছে সেটাও যাতে লাগে। বারবার করিমগঞ্জ শহরে তথা আমাদের এই জেলায় নারী নির্যাতন, বধূ হত্যা চলছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব দাও। বারবার আমাদের এই শহরে নারী নির্যাতন, বধূ হত্যা সহ নারীদের উপর বিভিন্ন রকমের অত্যাচার চলছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্ধুগণ, আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন, প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা দু একটি কথা বলতে চাই। 2000 ইংরেজিতে করিমগঞ্জে উইমেন সেল গঠিত হয়েছিল এবং সমস্ত থানাগুলিতে উইমেন সেল ব্লক ওয়াইজ গঠিত হয়েছিল নারী নির্যাতন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য, যার মধ্যে সমস্ত স্তরের মহিলা সদস্য ছিলেন। 2006-এর পর থেকে আমাদের এখানে দেখবেন আমার নাম লেখা আছে, কনভেনার পূর্ণিমা চৌধুরী, কিন্তু কোনো রকম মিটিং বা কোনো রকম পদক্ষেপ প্রশাসনের নেই। বারবার মানুষ আমাদের বাড়িতে যায়, বিভিন্ন নির্যাতনে যায়, হয় তাকে এফআইআর করতে হয় পয়সা দিয়ে লিখিয়ে, নতুবা কোর্ট কেস করতে হয়। কিন্তু 2006 পর্যন্ত আপনারা যদি রেকর্ড দেখেন, আমি নিজে কনভেনার ছিলাম, আমার কাছে ওই রেকর্ডগুলি আছে, কিভাবে নারী নির্যাতন রোধ করা হয়েছিল। করিমগঞ্জ জেলা আমাদের কত শান্ত ছিল, এফটিজিং, নারী নির্যাতন, বধূ হত্যা কত কমে গিয়েছিল। কিন্তু 2006-এর পর থেকে এই যে নারীদের সুরক্ষার জন্য, নাবালিকা বা বিভিন্ন রকমের মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য তদানীন্তন সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা আজ এক অলিক কল্পনায়
পরিণত হয়েছে। এখানে আমার সীমাচন্দ্র আমরা আছি, আমাদেরকে একবার আজকে থেকে 4-5 বছর আগে একবার ডেকে থানা কমিটি বানানো হলো, কিন্তু দুঃখের বিষয় আমরা আজ পর্যন্ত থানা থেকে কোনো সভা করা, এসপি থেকে কোনো সভা করা বা নারী নির্যাতন হচ্ছে কেন কি পদক্ষেপ গ্রহণ করা, তার জন্য কোনো পদক্ষেপ প্রশাসনের নেই। আপনার নাম? দীপান্বিতা রুদ্রপাল। কি হয়েছে ঘটনাটা? বিয়া তো হয়েছে 2019-এর 11 ডিসেম্বর। তো বিয়ার কয়েকদিন মানে চৌথ মঙ্গলের দিন থেকেই ওই আমার হাজব্যান্ডে কইতো। হাজবেন্ডের নাম? অর্ণব পাল চৌধুরী। কি কাজ করেন? ইরিগেশন ডিপার্টমেন্টে ইউডি। কইতো তোমার যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে এটা তো তো কম কিনে দেওয়া, ফ্রি মাইক্রোওভেন কিনে দেওয়া হইলো না, ওয়াশিং মেশিন দেওয়া হলো, এসি কিনে দেওয়া হইলো। শুধু কি স্বামী বলতো না আপনার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে সহ? প্রথমে হেই আমার শুরু হচ্ছে, তো আমি জিনিসটারে অত ইয়ে ভাবে লাইট হিসাবে নিচ্ছি। ঠিক আছে, আমি বলছি যতটুকু যার সামর্থ্য অনুযায়ী আমার মা বাবা যতটুকু পারছে দিয়েছে। তারপরে হলো যে তোমার আশীর্বাদে টাকাটা কিনে আনলে। আমি বললাম এটা তো কেউ আনে না, ঠিক আছে আমি মামারে কোন যদি লাগে দেয়। এটা লেগে আইসিও আমার ঘরে, বাবার সামনে মার সামনে কইছে যে আপনি আপনার মেয়ের টাকাটা এখানে রাখলেন। বলছে ঠিক, মায়ে কইছে ঠিক আছে তোমার টাকা লাগলে আমি দিলাই মনে 6-7 হাজার টাকার তো ব্যাপার, আমি দিলে না আমি নিতাম না এটা টাকা। তো ওই আমার সব ডকুমেন্টগুলো কইছে ঠিক আছে এখন তো এখানে তোমার বিয়া হয়ে গেছে, তো ডকুমেন্টসগুলো নিয়েছে সব। তো জানুয়ারি মাস থেকে যেমন প্রথম হইলো মুখে আমার গালিগালাজ করতো, তারপর আস্তে আস্তে শুরু হলো ফিজিক্যালি টর্চার করা। প্রথম দিন আমারে শুরু করলো চিমটি দিত আমার। তারপরে আমি যখন জিনিসটা খুব একটা বেশি মানে একটা অ্যাবনর্মাল টাইপের আমি হয়ে গেছি, মানে এরকম একটা দিন দুপুরে সুস্থ মানুষ হঠাৎ রাত্রে করে এরকম, মানে আমার বুঝতে অসুবিধা হতো। যখন আপনার স্বামী আপনার উপর নির্যাতন করতেন তখন আপনার শ্বশুর শাশুড়ি কি প্রতিবাদ করতেন না? ওরাও আপনার সহযোগী ছিল ওর ছেলে? তখন এটা রাত্রিবেলাই হইতো, রাত্রে ধরুন 1-1:30টার সময়। তো আমিও আর একটু লজ্জাও আছে, কারণ হুট করে কেউ অত তারা যদি আমি কইও বিশ্বাস নাও করতে পারে। তো আমি মুখ বুঝে প্রথম দিন এরকম করতে করতে এত অত্যাচার শুরু হয়েছে, মানে এটা অত মুখে খাওয়াটা সহজ হতো, বাট আমি এটা ফিল করছি, মানে খুব কষ্ট হতো। বেল দিয়া মারতো, চর থাপ্পড় তো, গলা টিপা দিয়ে রাখতো, মানে অ্যাটেম্প টু মার্ডার হতো। বালিশ ডাতা দিয়ে অনেক দিন আমার হাত পা বাঁধা থাকতো, আমি তো স্ট্রাগল যে করতাম কেমনে করতাম, মুখ বাঁধা থাকতো, হাত পা বাঁধা থাকতো, আওয়াজটা তো করা যেত না। না রাত্রে তখন বাজে 1:30-2টা, রোজ দিন এরকম হইতো। আর যখনই আমি কইতাম যে না আমি এটা আমার তো এটা জানাইতে লাগো, তুমি যখন এরকম করো, তখনই আমার ভয় দেখাই যায় এরকম করো যদি আমি ডিভোর্স তোমার দিই। তো এটার লেগেও আরও কিছু ডরাইয়া আমি আমার মা বাবারে তো কইছি না। হ্যাঁ আমি আইসি এখানেও কয়েকবারই আমি আইসি, কিন্তু খুলিয়া কথাটা আমি কইতাম, মায়ের জিগেই তো আমার তুই ভালো আছো, তো ঠিক আছে বলছি হ্যাঁ ভালো। তো খুব কমই আমার তার সঙ্গে কন্ট্যাক্ট, কারণ আমার ফোনই আমার কাছে থাকতো না। কোনো নেশা গ্রহণ? তো নেশা জিনিসটা আমি খুব একটা জানতাম না, কারণ আমরা এমন একটা হাজব্যান্ড ওয়াইফ, এটা মানে আমি নতুন আমি এরকম দেখছি, তার সম্পর্কে আমি কিছুই জানতাম না। চাকরি করে ঠিক যতটুকু জানতাম, তার স্যালারি কতটুকু, তার গোদরেজ পর্যন্ত আমার ধরার অনুমতি আছে না, অথচ হে আমার জিনিসগুলো সব দেখতো। আমার কেউ যদি ফোন করে এটারে খুব যাচাই করতো, কেন ফোন করছে, কি কারণে ফোন করছে। যার লাগে আমার কন্ট্যাক্ট, আমার বন্ধু বান্ধব, আমার বাবা মার সবার সঙ্গে কন্ট্যাক্ট টোটালি বন্ধ করে দিচ্ছি আমি নিজের থেকে। ঠিক আছে এটা পছন্দ করে না, ঠিক আছে আমি একটু নিজের দেখে চেঞ্জ করতে পারি না, কোনোভাবেই চেঞ্জ হয় না। জিনিসটা অটোমেটিক্যালি খালি আস্তে আস্তে বাড়তে বাড়তে এমনভাবে একদিন বাড়ছে, মানে একদিন তো এমন অবস্থা হয়েছে, মানে আমার শ্বাসটা পুরো অতটুকু আই গেছে, মানে না আমি উপরে নিতে পারি না আমি ডাক্তার রকম বাজে 2:30-3টা, আমি যে শ্বাসটা নিতে আমি তো ভাবছি ওই দিনই আমি শেষ। কারণ মৃত্যু কি জিনিস আমি মৃত্যুটা খুব সামনের থেকে আমি দেখছি, তাও অনেকবার আমি মৃত্যুটা দেখছি আমি। তো আমি কইতে আমার মৃত্যুটা কী জিনিস। তো আমি যখন তারা কইলাম এমনভাবে মারছে একদিন, এখানেও খালা এখানেও ফুলানি কামড় দিতে পারে, মানে পশু কইলেও তারে মানে এক্সপ্লেন হয় যে পশুরাও এর থেকে ভালো। হ্যাঁ আমার কামড় দিত, মানে এটা এখানেও কামড় দাগ আছে, পিছন দিয়েও আমার সিমটাই তো মারতো বেল দিয়ে। একদিন বেল দিয়া মারে যে তোমার কেউ আছে, আমি বলছি না আমার তো কেউ নাই, আমার যে এক্সট্রা অ্যাফেয়ার থাকতো তো এটা তোমার আমি কেন হইতাম না, তো আগেই জানো। বললো না আমি এটা তোমার খুশিটা তোমার স্বীকার করতে না, তুমি আমার গুলাম, সরি তুমি না, তুই আমার গুলাম,
তুই আমারই জিজ্ঞেস শ্বাস প্রশ্বাস নিতে। এরকম রাত্রে রুস্তির প্রত্যেকটা দিন। একদিন এমন হয়েছে প্রথম দিকে এরকম হতো, এরপরে দেখা যাচ্ছে লাস্টে দিয়ে চাকুলিয়ে হেক মারিত। আমরা বহুত হয়েছি আপনার জ্বলন্ত মোমবাতির শিকাও বোধহয় আপনার এরপরে আমার শাশুড়ি মায়ও শিখাই দিত, তাই যদি কথা না শুনে তুই তাই গাছ মোমবাতি জ্বালাইয়া ফেলে, তাও আবার জায়গাটা মেনশন করি, বডির সব জায়গা না, কয়েকটা পার্ট মেনশন করি। তারপরে আমার হইতো তোমার সব কিছু তো পাইলেই ওর, আমার বাইরে 2-3টা অ্যাফেয়ার থাকলে তোমার প্রবলেমটাই। তো প্রথমত আমি জিনিসটারে নেগলেক্ট, আমি ঠিক আছে তো ফাইজলামি করে দিনে দিনে এক কথাটারে যখন বারবার রিপিট করে, তখন আমি বললাম তোমার কি সত্যি কেউ আসছে থাকে যদি, তো আমি এখন তোমার গার্জিয়ানের সঙ্গে আমার আলোচনা করি, এরকম করে এত হইতো না, কোনো রিপ্লাই নেই। আর আমি যে আমার শাশুড়ি মারেও যখন কুইজ একদিন এমনও হয়েছে আমারে সবার সামনে মারছে, মারার পরে আমার শাশুড়ি মায়ের খুঁজছে কী তার ব্যাপার, তো আমি সব খুলিয়া করছি। তো একটু তারা মুখে একটু শাসন করছে বাসের, এরপরে ওই তারা আবার নিয়ে আমার সঙ্গে আমি যে এখানে রয়েছি, আমি যে প্রোটেস্ট করতাম, কারণ প্রোটেস্ট করতে হলে আমারও তো একজন ব্যাকবোন হিসেবে লাগে, সাপোর্ট করতে লাগে। এখানে সাপোর্ট করার কেউ নেই, না আমার শ্বশুরে সাপোর্ট করছে কোথায়, না শাশুড়ি, না আমার হাজবেন্ড, না আমার দেওরে। ওই কারণে আমি কইলাম যে তুমি একটা মানুষ, তোমার সামনে এই ধরনের ঘটনা অনেক দিন ঘটছে, তুমি এটা কিন্তু প্রোটেস্ট করতে পারতে তোমার সামনে, তো এই প্রোটেস্ট করছে কেন? তুমি কম চাকরি করো, কম বেতন পাও, এটা লেগিয়া না তোমার বুঝাই নিয়েছে যেটা, কারণ তুমিও তো মানুষ, তোমার তো এটা মনুষ্যত্ব আছে, বিবেক বলে তো একটা জিনিস আছে। আমরা মানুষ কারে কই যার ভিতরে মনুষ্যত্ব, এই 4টা প্রাণীর মধ্যে মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই, জাস্ট এজ এ স্ট্রাকচার হিসাবে তারা মানুষ। আমারে হে এজ এ প্রস্টিটিউট হিসাবে ইউজ করি, কারণ রাত্রেবেলা হে আরেকজনের কাছে হইছেও যে মেসেজ এগুলো আমার পরে আমার কাছে আইছে, যে এ জিগাইছে যে মানুষরা বউ তো আছে তোমার, এখন তো তোমার আমার সঙ্গে কথা হওয়ার দরকার নেই, তোমার না বউ তো রাত্রের লিগা গাড়ি কেনার জন্য। তারপরে আমার বাবা যাই হোক একটা কোথাও জায়গা কিনছে, রাত্রিবেলা আমার বাবার মামারে ফোন করছে, কইছে কখন 1টার সময় ফোন করতো বাবারে, জায়গাটা হয় অর্ধেক আমার নামে করিয়ে দিত, নাইলে ওইখান থেকে 10 লাখ টাকা তারে এসে ক্যাশ দেওয়া হতো, কারণ হে বিয়াটারে হে ইনভেস্ট করছে, হে তো ইনভেস্ট করছে, কিচ্ছু পাইছে না। আমি বললাম বিয়াটা তো ইনভেস্ট না, আর বিয়াটা কোনো ছেলে খেলা নাই যে বিয়া করলাম কয়েকদিন মজা লুটলাম শাড়ি দিলাম, এটা না বিয়া। এখন আপনি কি চান? এই ধরনের মানুষের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, যাতে আরেকটা মেয়ের জীবনে যাতে এরকম না করে। কারণ তো ফরেস্ট কোয়ার্টারে থাকি। কি হয়েছে? তো 2019-এর 11 ডিসেম্বর মেয়েকে বিয়ে দিয়েছি, তারপর তারা আমার সামাজিকভাবে আমি বিয়ে দিচ্ছি, তারাও মেয়ে দেখেছে, নিয়েছে, ওরা সুন্দর বলে নিয়েছে, আচ্ছা ঠিক আছে মেয়ে তো হয়েছে, নেবে। নিয়ে ওরা জানুয়ারি মাস থেকে ওরা শুরু করেছে ওকে মারা ধরা, অনেক জিনিস যে তোমার বাড়িতে নিয়ে আসো, তোমার বাবা এই কি দিয়েছে, এই করেছে সেই করেছে, কিছু দেয়নি, একজন ঠেলাওয়ালা এর থেকে বেশি দেয়, এই করে সেই করে দেয়। আমার মেয়ে এগুলা শুনতে শুনতে কোনো উত্তর না দিয়ে ও শুনতো আর মনে মনে কাঁদতো। শাশুড়িও অনেক যন্ত্রণা দিয়েছে, খেতেও দেয়নি, 2টো ভাত খেতে হলে সকালে খাবে না, দুপুরে খাবে, রাত্রে রুটি খাবে, সকালে রুটি খাবে, এরকম করতে করতে আমার মেয়ে তো একদম শান্ত প্রকৃতির মেয়ে, কোনো দাবি দাবা নাই, ও যা দিচ্ছে ও তারা চলছে। ওকে তারা কাজের মানুষ হিসাবে ওকে বাড়িতে রেখেছে। ও আমাদেরকে তো এগুলো বলেনি, আমরা যেতাম ওকে দেখতে, গিয়েও আমাদেরকে ওরা সম্মান দেয় না। ছেলে আমাদেরকে দেখে ও গিয়ে অন্য রুমে গিয়ে বসে যায়, তবুও আমরা মা বাবা কি করব, ছেলেকে গিয়ে বলি যে বাবা তুমি কি করছো, অর্ণব পাল চৌধুরী। বাবা বিছানায় শুয়ে থাকে, বলি দাদা কেমন আছে, না এতে আছি আর কি থাকবো। মাকে বললে না আমি আর কি করব, আমরা তো আর মেয়ে দিয়েছি, আমরা তো যেতেই হবে, গেলে ওদের বাড়িতে আমরা সম্মান পাই না, যা আত্মীয় স্বজন যায় সবাইকে ওরা সম্মান করে দেয়। এরকম জানুয়ারি মাস থেকে। তো ও আমাকে বলেনি, ও জুলাই মাসে আমাকে বলেছে, আগস্ট মাসে ও সহ্য করতে না পেরে যৌতুক, ফ্রিজ লাগে, এসি লাগে, গাড়ি লাগে, 5 লাখ 10 লাখ এরকম বলছে। আমার মেয়ে তো এগুলো, স্বামী ইরিগেশনে চাকরি করে, তারপর কি করব, এই তো
2 তারিখ আগস্টের ও কি করবো মারপিট খেয়ে চলে আসে এক কাপড়ে এসে তো আমাদেরকে বলেই তো আচ্ছা ঠিক আছে আমরা মনে করলাম ঠিক আছে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিংভাবে চলি ওদেরকে জিজ্ঞেস করি ওরা এসে যা বলে বলার মতো না আমি আর মুখে প্রকাশ করার না ও যে মা বাবা ছেলে এটা বলার মতো না আমি এরকম ছেলে আমি আজ পর্যন্ত করিমগঞ্জে কি কোনো জায়গায় দেখিনি হয়েছে এই ঘটনার বুঝে কত টাকা ডিমান্ড করেছিল আপনার? এই ঘটনায় তো অনেক টাকা বাড়িতে তোমার বাবাকে বলো আমাকে জায়গা দিতে আমাকে এই করতে আমাকে সেই করতে মেয়ে তো বলে না ও তো একটু মনে করতো যে বাবা এরকম বলতে বলতে বাবা হঠাৎ একদিন বলেছে এই আসার পরে বাবা হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করার পরে ও কি করেছে তারপর তো আচ্ছা এই ডিসেম্বরের 4 তারিখ হঠাৎ সুইসাইড করছে আমি তো জানি না এ ঘুমিয়ে আছে আমি ডাকছি 10টা সাড়ে 10টার সময় বলে বাবা উঠ না দেখি মেয়ে তো লড়াচড়া করে না ও কি হলো তারপর উঠিয়ে আমার ছেলে আমি আমার বোনের ছেলেকে ডাকি ও টুকটুকি এনে আমরা হসপিটালে নিয়ে যাই দেখি একটা ট্যাবলেটের পাতা আর এই একটা কাগজ তাই তো কাগজ আর দেখার সময় নাই আমার দৌড়ে আমি হসপিটালে নিয়ে যাই নিয়ে এখানে সব করে তারা নার্সরা সব দেখে নাকে দিয়ে পাইপ ঢুকিয়ে বমি করিয়ে আমাকে ভর্তি করে রাখে ওকে রবিবার সকালে ওরা ছেড়ে দেয় আমি চাই মা বাবা ছেলে শাস্তি হোক এরকম আমার মতো মেয়ে আরও অনেক আছে আমি চাই ওদেরকে কোনো মতে রেহাই না ওরা শাস্তি পেতে হবে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আজ সমগ্র দেশব্যাপী ভারত বন্ধের ডাক দেওয়া হয় ব্যতিক্রম থাকেনি বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা স্কুল কলেজ দোকান হাট বাজার বন্ধ ছিল রাস্তাঘাট শুনশান ছিল শহরের লঙ্গাই সেতুর নিকট ধর্ণা কর্মসূচি পালন করা হয় লঙ্গাইঘাট এপি সদস্য কামরুল ইসলামের নেতৃত্বে ধর্ণা কর্মসূচি চলে শহরের সন্তরবাজার এলাকায় প্রধানমন্ত্রী কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কুশপুত্তলিকা দাহ করা হয় বিশেষভাবে উপস্থিত ছিলেন সিপিআই নেতা চন্দন চক্রবর্তী অন্যান্য সংগঠন বন্ধ সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভাই দোকান বন্ধ করল আজকে আমরা নিচে করি আর কিছু আমার কারণে আজকে দোকানটা বন্ধ দাও বন্ধ আজকের বন্ধ সফল করুন আজকের ভারত বন্ধ সফল করুন
কৃষক আন্দোলন দিবস, কৃষক একটা দিবস জিন্দাবাদ, কৃষক একটা দিবস জিন্দাবাদ, মোদী সরকার মুর্দাবাদ, কৃষক বিরোধী আইন বাতিল করুন, কৃষক বিরোধী আইন বাতিল করুন, আওয়াজ দে, আওয়াজ দে, কৃষক বিরোধী আইন বাতিল করুন, মোদী সরকার মুর্দাবাদ, বিজেপি সরকার হায় হায়, বিজেপি সরকার হায় হায়, বিজেপি সরকার হায় হায়, আওয়াজ দে, আওয়াজ দে, বিজেপি সরকার মুর্দাবাদ, কৃষক বিরোধী আইন বাতিল করুন, আজকের বন্ধ সফল করুন, আজকের বন্ধ সফল করুন। रहेंगे आजादी, लड़के रहेंगे आजादी, चीन करेंगे आजादी, हम चीन करेंगे आजादी, दूर से बोलो आजादी, दूर से बोलो आजादी, ये हक हमारी आजादी, ये हक तुम्हारी आजादी, अरे बहन मांगी आजादी, भाई भी बोलो आजादी, अरे महिला ने मांगी आजादी, पुरुष भी बोला आजादी, अरे हाथ उठा के बोलो आजादी, हाथ लहरा के बोलो आजादी, दूर से बोलो आजादी, ये आजाद देश में आजादी, डंडे लगाओ आजादी, तुम गोली चलाओ आजादी, तुम जेल पे डालो आजादी, हम नहीं डरेंगे आजादी, हम नहीं रुकेंगे आजादी, हम लड़के रहेंगे आजादी। बीजेपी मुर्दाबाद, 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 किसी ने ध्यान में जीना अमल बोला, मंजीना अमल बोला, अमल बोला, मंजीना अमल बोला, লড়াই শেষ নয়, শেষ নয়, শেষ নয়, আজকে লড়াই শেষ নয়, শেষ নয়, শেষ নয়, আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, চলছে চলবে, বিরোধী কিষাণ দিয়ে বাতিল করতে হবে। সমস্ত ভারতবর্ষে আমাদের কৃষক ভাইরা 8 ডিসেম্বর সমস্ত ভারতবর্ষ বন্ধের ডাক দিয়েছে। তার কারণ হচ্ছে বর্তমান বিজেপি সরকার, মোদী সরকার কৃষকদের বিরুদ্ধে যে কালো আইন নিয়েছে, সেই আইনকে প্রত্যাহার করার জন্য ওরা দাবি করেছে। এবং আমরাও সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি, একমাত্র বিজেপি পরে বাকি যত সংগঠন, দলীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সংগঠন, এনজিও রয়েছে, ওরা প্রত্যেক সেই আজকের বন্ধকে সমর্থন জানিয়েছে। তৎসঙ্গে সেই সমর্থনের সাথে সাথে আমরাও কৃষক পরিবারের ছেলে, আমরাও কৃষক, তাই সেই কৃষক ভাইদেরকে আমরা সমর্থন করে আজকের এই বন্ধ কার্যসূচিতে আমরা ধর্ণা কার্যসূচি করেছি লঙ্গাইঘাট জিপিতে। ক্লাব জিন্দাবাদ, 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 সর্বনাশা কৃষি বিল অবিলম্বে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে, কৃষি বিল বাতিলের দাবিতে আজকে সমগ্র ভারত বন্ধ সফল করুন, সবল করুন, সবল করুন, সর্বনাশা কৃষি বিল বাতিলের দাবিতে আজকের ভারত বন্ধ সফল করুন, সবল করুন, সবল করুন, ক্লাব জিন্দাবাদ, 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 দিল্লির কৃষক আন্দোলনকে জানাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম, দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনকে জানাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম, ক্লাব জিন্দাবাদ, 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 ক্লাব জিন্দাবাদ, 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 সমগ্র কৃষক ঐক্য জিন্দাবাদ, 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 আজকের ভারত বন্ধ সফল করুন, সবল করুন, সবল করুন, আজকের ভারত বন্ধ সফল করুন, সবল করুন, সবল করুন, কৃষকদের ডাকা আজকের ভারত বন্ধ সফল করুন, সবল করুন, সবল করুন, ক্লাব জিন্দাবাদ, 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 সর্বনাশা কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে, সর্বনাশা কৃষি আইন বাতিলের দাবিতে আজকের ভারত বন্ধ সফল করুন, সবল করুন, সবল করুন, দিল্লির কৃষক আন্দোলনের কৃষকদের জানাই লাল সালাম, লাল সালাম, লাল সালাম, দিল্লির কৃষক আন্দোলনের কৃষকদের জানাই লাল সালাম। লাল সালাম, লাল সালাম। আমরা এই যে সর্বভারতীয় যে কৃষক আন্দোলন এবং এই কৃষক আন্দোলনকে আমরা আমাদের দল এসইউসির পক্ষ থেকে আমরা সংহতি জানিয়েছি এবং সংহতি জানিয়ে আজকের এই সর্বভারতীয় যে কৃষক মোর্চা সহ আমাদের কৃষক সংগঠন AIKKMS সহ যে বনটা আজকে ডাকা হয়েছে সেই বনকে
আমরা সর্বাত্মকভাবে সফল করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছি। আপনারা জানেন যে এই 3টি কৃষি বিল অত্যন্ত সর্বনাশা কৃষি বিল। এই কৃষি আগে কৃষকরা যেভাবে নিজেদের এই কৃষি পণ্য নিজেরা বিক্রি করতে পারত, কিন্তু আজকে এই জায়গাটা আর থাকেনি। কংগ্রেস আমলেও সেইটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং মধ্যভোগীকে যুক্ত করে, এবং আজকে সেটা যখন এই 3টা কৃষি বিল আইন হিসাবে এসে গেল, অর্থাৎ কৃষি আইন হয়ে গেল, তখন মধ্যভোগীকে তুলে দিয়ে পুরোপুরি দেশি এবং বিদেশি পুঁজিপতি শ্রেণীর কাছে এটা চলে গেল, তাদের ক্ষমতায় চলে গেল, এবং তারা আর কোনোভাবে যে সরকার কি করেছে, সরকারি নিয়ন্ত্রণ, এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সরকারি নিয়ন্ত্রণ যেটা ছিল সেটাও শেষ করে দেওয়া আছে। লড়াই চলছে চলবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। এ লড়াই আমার লড়াই, তোমার লড়াই, বাঁচার লড়াই, এ লড়াইয়ে শামিল হও। এ লড়াই আমার লড়াই, তোমার লড়াই, বাঁচার লড়াই, এ লড়াইয়ে শামিল হও। লড়াই 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 চাই, এ লড়াই আমার লড়াই, তোমার লড়াই, বাঁচার লড়াই, এ লড়াইয়ে শামিল হও। আজকে বন সফল করুন, আজকের বন সফল করুন। হরি বল, হরি বল, হরি বল। সাথে সংহতি রেখে করিমগঞ্জেও আমরা যে ভারতবর্ষ আজকে যে ধর্মঘট ডাকা হয়েছে, সেই ধর্মঘটকে আমরা সফল করার জন্য জনগণের কাছে আবেদন রাখছি। যারা অন্নদাতা ভারতবর্ষের কৃষকরা যে আইন, এই অন্নদাতার গলা টিপে মারার যে ষড়যন্ত্র, শুধু কৃষক নয়, সর্বস্তরের মানুষ তাতে আজকে ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে, মজুতদারদের স্বার্থে, কর্পোরেট সেক্টরের স্বার্থে আজকে এগুলা করা হয়েছে। তো এই বনটা শুধু পাঞ্জাব আর হরিয়ানা নয়, আজকে সমস্ত ভারতবর্ষ, আজকের দিনে 63,000 লোক আসাম, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে তারা সেই জমায়েতকে সফল করার জন্য আজকে সবাই যাবে। এক ভাবগম্ভীর পরিবেশের মধ্যে ভারতের সংবিধান প্রণেতা B.R. আম্বেদকরের 65তম প্রাণ দিবস উদযাপন করা হলো করিমগঞ্জে। শহরের মহাত্মা গান্ধী রোড স্থিত আম্বেদকর উদ্যানে মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা দে পুরকায়স্থ প্রমুখ বিশিষ্টরা। আয়োজক সংস্থার সদস্যরা সামিল ছিলেন। ভারতের সংবিধান প্রণেতা B.R. আম্বেদকর আজ 65তম প্রাণ দিবস আমরা করিমগঞ্জে উদযাপন করলাম। তো এ নিয়ে আপনি কি মতামত? প্রথমেই ভীমরাও বাবাজি আম্বেদকরের 65তম প্রয়াণ দিবসে ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। যার এই সংবিধানে সবাই আমরা এই দেশ পরিচালনা করতে পারছি, এবং বিশেষ করে দেশের মধ্যে
যে একটা সুষ্ঠু বাতাবরণ, এই দেশকে একটা সুন্দর দিশায় নিয়ে যাওয়ার যে একটা পরিকল্পনা, আজকে সব সম্প্রদায় সব শ্রেণীর মানুষ একসঙ্গে বসে যে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারলাম, তার জন্য সম্পূর্ণ অবদান ভীমরাও বাবাজি আম্বেদকর। আজকে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি প্রথমে শ্রদ্ধা জানাই, প্রণাম নিবেদন করছি ভারতবর্ষের মহান সংবিধান প্রণেতা শ্রদ্ধেয় ডক্টর ভীমরাও আম্বেদকরজির স্মৃতির প্রতি। এই দেশের অন্যতম মহামানব ডক্টর ভীমরাও আম্বেদকরজি এই দেশের গঠনের লক্ষ্যে এবং সর্বোপরি পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল পরিকাঠামো যেটা আছে ভারতবর্ষের, সেই সংবিধান প্রণেতা হিসেবে যাকে আখ্যায়িত করা হয়েছে, যিনি সংবিধানের মূল পরিকাঠামোটিকে রচনা করেছেন ডক্টর ভীমরাও আম্বেদকরজি, প্রত্যেক বছরের মতো এবছরও করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ওনার পুণ্যতিথি পালন করা হচ্ছে। উদ্দেশ্য তো একটাই, মানুষের সেবা করা। বর্তমানে আসাম তথা ভারতবর্ষের যে প্রেক্ষাপট, আমি একটা আঞ্চলিক দলের প্রেসিডেন্ট আসলাম, নিষ্ঠাবানের সহিত আমি দল পরিচালনা করিয়া গেছি। নিশ্চয়ই আপনারা জানেন, আমি ইউডিএফের প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় করিমগঞ্জের 7টা ব্লকের মধ্যে 5টা ব্লক আব্দুল মালিক চৌধুরী প্রেসিডেন্টের নেতৃত্বে দখল করা সম্ভব হয়েছে। জেলা পরিষদ আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বে দখল করা সম্ভব হয়েছে। সাংসদ রাধাশ্যাম বিশ্বাস আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বে সংসদ বনতে সক্ষম হয়েছে। কিন্তু এইটাও দেখলাম যে এক জাতি ফুলে বাগান সুন্দর হয় না, নানান জাতি ফুলের দরকার। কিন্তু এই দলে দেখা গেছে এক জাতি ফুল ছাড়া বিভিন্ন জাতির ফুল টানিয়ে আনা যায় না। সেই হেতু আমি অনেকদিন অপেক্ষা করছি। আমি কংগ্রেসের বন্ধুসকলের ধন্যবাদ জানাই, তারা দীর্ঘদিন থাকি আমার লগে অনেক যোগাযোগ রাখছে যে কোনো অবস্থায় আমি দল আইতাম। আমি দল আই আর একতা লাগি নাই, আমি কোনো নেতৃত্ব দিতাম, আমি কোনো ইলেকশনও খেলতাম না। সাংগঠনিক যদি দায়িত্ব দলে আমার সমঝায়, আমি আমার অক্ষরে আমি সাংগঠনিক পালন করিয়া যাইমু। আর কংগ্রেস ছাড়া একটা গণতান্ত্রিক দেশ, নিরপেক্ষ দল, এই দল ছাড়া ভারতবর্ষ যতও এখন যদিও কংগ্রেসের একটু দুঃসময় চলে, কিন্তু ইন্দিরা গান্ধীর সময় তো 71 দুঃসময় আছে, আবার ইন্দিরা গান্ধী ঘুরিয়ে আইস, তা আবার কংগ্রেস ঘুরিয়ে আইব, এটা আশ্বাস। কংগ্রেস ছাড়া ভারতবর্ষর সুনাম অক্ষুণ্ণ রাখা মুশকিল বিভিন্ন দলের। সেই হিসাবে আমি আজকে কংগ্রেসের বর্তমানে ইউডিএফের নেতিবাচক দিক আপনার কি পরিলক্ষিত করছেন, যাতে আপনি কংগ্রেসে যোগদান করলেন? না, ইউডিএফের আমার কোনো ক্ষতি করে নাই। আজকেই আমার করিমগঞ্জ জেলার ইউডিএফ কর্মীবৃন্দ, শিলচরের ইউডিএফ কর্মীবৃন্দ যারা আমার সময়তে এই দলে যোগ দিছে, তারাও এখনও পর্যন্ত আমার কইছে, আজকেই অন্তত 50টা টেলিফোন আসছে সকাল থেকে এখন পর্যন্ত, যে আপনার দলটা ছাড়েনি জানি, আপনার ইউডিএফের প্রেসিডেন্টের সিট একদম রেডি। কিন্তু আমি অন্য কিছু কইতাম চাইয়েন না। আমাদের দলের যে সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল ঘন্টার মধ্যে 3বার কথা বদলাই, সেই আচরণ, সেই নীতিটা আমার ভালো লাগছে না। সেই হিসাবে আমি ইউডিএফে যাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করি না। বর্তমানে পাথরকান্দি এলাকায় নেশা সামগ্রী মিডিয়া ক্ষেত্রে পরিণত হয়েছে, এটা শাসক দলে এরকম অভিযোগ তুলছে। এই ব্যাপারে আপনি কতটা সদর্থ ভূমিকা গ্রহণ করছেন? দেখুন, বিষয় হয়েছে যে এই যে নেশা জাতীয় নিয়ে যে ড্রাগস মুক্ত পাথারকান্দিতে একটি শব্দ প্রায় মুখে মুখে যা উচ্চারণ হচ্ছে আর কি। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে এই যে ড্রাগস মুক্ত দরকার, নেশামুক্ত সমাজ দরকার গড়ার, কিন্তু শুধুমাত্র কি পাথারকান্দিতেই ড্রাগসের রমরমা কি পরিস্থিতি? আরও 4টি বিধানসভাতে কেন এই শব্দটা শোনা যাচ্ছে না? এবং বিশেষভাবে এই ড্রাগসকে কেন্দ্র করে হাইলাইট করে, এবং অন্যান্য আরও অনেক সিন্ডিকেট হচ্ছে, যেভাবে কয়লার থেকে নিয়ে, রাসায়নিক সার থেকে নিয়ে, যে আরও অনেক, যে কী বলবো, যে রেমার ঝাড়ুও এরকমও শুনতে পেরেছি, যা মিজোরাম থেকে সেগুন, এগুলো হচ্ছে। কিন্তু একমাত্র ড্রাগসের মানুষের ধ্যান বিজেপি সরকার আসার
পর থেকে মানুষের ধ্যান এই এনআরসি বলুন, আজকে যে এরপর ভোটার আইডি যা মানে ভেরিফিকেশন, এরপরে এখন আধার, মানে মানুষের মাইন্ড মানে অন্য মনস্ক করে, এবং দ্রব্যমূল্যের যে হারে বৃদ্ধি হচ্ছে, প্রত্যেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, মানুষের মনটি ডাইভার্ট করা হচ্ছে। এবং এই যে বিশেষভাবে যে আজকে যদি ড্রাগসের এই রমরমা পরিস্থিতি হয়েছে, কেন শাসক দল কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না? এবং ওনারা তো নিজেকে চৌকিদার আখ্যায়িত করেছিলেন, আজকে কি চৌকিদার ঘুমন্ত অবস্থায় আছে? আজকে চৌকিদার নামের শব্দেরও ওনারা মর্যাদাটা নষ্ট করেছেন আমি বলে মনে করছি। এবং পরোক্ষভাবে আমি এটা বিশেষ করি যে শাসক দলের ছত্রছায়ার নিচে এরকম অসামাজিক কাজগুলো নিশ্চয় সংগঠিত হচ্ছে। আর না হলে আজকে আমি পাথারকান্দির বিধায়ক মাননীয় কৃষ্ণদেপাল মহাশয়কে আমি বলতে চাই যে আসুন, ড্রাগসের ক্ষেত্রে কংগ্রেস বিজেপি না করে সবাই এক হয়ে আমরা এই ড্রাগসের বিরুদ্ধে ফাইট করি। আমরা আছি, কিন্তু আমি বিশ্বাস করছি এই কথা যে নিশ্চয়ই মানে এই কোনো না কোনো ক্ষেত্রে এই শাসক দলের পক্ষ থেকে পরোক্ষ মদত করা হচ্ছে এই যে অসামাজিক কাজ যে এই যে মানুষগুলোকে, না হলে এরকম পরিস্থিতি হতো না। এবং নিশ্চয়ই আমাদের লক্ষ্য, যেহেতু আর 3-4 মাস বাকি অসমের বিধানসভা নির্বাচন, এবং নিশ্চয়ই আগামী বিধানসভার পর পাথারকান্দিবাসীকে পরিষ্কার করতে, এবং এই যে পাথারকান্দিবাসীর এই যে নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করতে, এবং এই অসামাজিক কাজগুলোর পান্ডাগুলোকে পরিষ্কার করতে আমরা নিশ্চয়ই পদক্ষেপ আমরা নিব। আর এখনও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যদি এরকম যদি চোখের সামনে নিশ্চয় পড়ে, আমরা নিশ্চয়ই এর উপর বিহিত ব্যবস্থা দেব। ধন্যবাদ। আপনি কি মনে করেন যে শাসক দল নিজেদের দোষ ডাকবার জন্য বিরোধীদের দোষারোপ করছে? 100% যারা কাজ করে না শুধু দোষারোপ করে, যারা কাজ করে তারা কোনোদিন দোষারোপ করবে। আজকে দেখা যাচ্ছে যে পাথারকান্দিতে অনেক বিষয় নিয়ে আজকে বিধায়ককে কাউন্টার দেওয়ার চেষ্টা করেন নিজের একাংশ নেতাকর্মীরা, কিন্তু আজকে গতকালকের একটি বিষয় আমি বলছি যে আমি দেখেছি যে আমাদের পুতনিজীবীতে উনি একটি জিমের জন্য 5 লক্ষ টাকা দান করেছেন। সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে বিধায়ক দান করেছেন বলে, কিন্তু বললে হয়তো বা একটা হাস্যকর বিষয় যে এই 5 লক্ষ টাকাটা উনি জিপি সেক্রেটারিকে 14 ফাইন্যান্স থেকে উনি দিয়েছেন, মানে জিপির ফান্ড থেকে দেওয়া হবে। তবে বিধায়কের অর্থ হবে এই যে ফান্ড, যে MLADS ফান্ড, উনি কোথায় ব্যবহার করছেন? আগামী দিনে উনি প্রস্তুত থাকার ওনাকে আহ্বান জানাচ্ছি। আমরা নিশ্চয়ই ছেড়ে দেব না, প্রত্যেক জিনিসের আমরা খোঁজখবর নিশ্চয় নেব। যদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহাশয় গুয়াহাটির থেকে উনি ফিক্স করে দেন যে মধ্যবর্তী এলাকায় যা দুহালিয়াতে ফিক্স করা হয়েছিল, কিন্তু ওনারা কোনো মানে যে মেডিকেল করার কোনো উদ্দেশ্যই নেই। ওনারা একমাত্র ফুটবল খেলার মতো রাতাবাড়ি টু পাথারকান্দি টু রাতাবাড়ি করবেন। আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকেও বলা হয়েছিল যে যদি ওনারা না পারেন জমি দেখার দায়িত্ব আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু মাত্র 10 দিনের সময় দেওয়া হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দিয়েছিলেন যে আমাদের এমপি মহাশয়কে, আমাদের দুটা বিধানসভার যে পাথারকান্দি এবং রাতাবাড়ির যে বিধায়ক দেহকে, যে এই জমি খোঁজার জন্য, কিন্তু এখন অবধি আশা করছি ওনারা জমি পাননি। এবং পরস্পরভাবে পাথারকান্দিতে অনেক আরও জমি কেলেঙ্কারির ম্যাটার চলছে। নিশ্চয়ই আগামী দিনে এগুলো জনগণের সম্মুখে নিয়ে আসবো।